দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ই-ভ্যালি বিজনেস রিপোর্টে। চীনা কোম্পানি সিনোফার্মের টিকা দেশেই প্যাকেজিংয়ের কাজ করবে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, দামে সাশ্রয়ী হবার আশা। আফগানিস্তানের রাজনৈতিক পালাবদলের বড় ধাক্কা খেতে যাচ্ছে দেশটির অর্থনীতি, চাপে পড়তে পারে বৈদেশিক সহায়তা ও বাণিজ্য। স্থিতিশীল সরকারের অভাবে তৈরি হওয়া নিরাপত্তাহীনতা প্রভাব ফেলতে পারে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্যে। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। দেশে সিনোফার্মার করোনা ভ্যাকসিন প্যাকেজিং করবে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। সোমবার চীনের সিনোফার্মের সঙ্গে এ নিয়ে একটি ত্রিপক্ষীয় সমঝোতা সই হয়। এর আওতায় সিনোফার্মের কাছ থেকে টিকার প্রস্তুতকৃত উপাদান এনে প্যাকেজিং করা হবে। প্রথম দিকে মাসে 50 লাখ ডোজ বাজারে ছাড়তে চায় ইনসেপ্টা। মাহমুদ কমলের রিপোর্ট। করোনা টিকা উৎপাদনে বাংলাদেশ চীনকে প্রযুক্তি ও ফর্মুলা দেওয়ার প্রস্তাব দিলেও শেষ পর্যন্ত তাতে সায় মেলেনি। সমঝোতা হলো কেবল প্যাকেজিংয়ের, যার আওতায় চীনের রাষ্ট্রায়ত্ত ঔষধ প্রস্তুত প্রতিষ্ঠান সিনোফার্মের কাছ থেকে প্রস্তুতকৃত টিকার উপকরণ এনে তা প্যাকেজিং করবে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস। সংশ্লিষ্টরা জানান, প্রতি মাসে ইনসেপ্টায় প্রস্তুত হবে প্রায় 50 লাখ ডোজ, যদিও ইনসেপ্টার সক্ষমতা আরও বেশি। চুক্তি চূড়ান্ত হয়ে গেলে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস প্রতি মাসে 50 লাখ ডোজ কোভিড-19 ভ্যাকসিন সরবরাহ করতে পারবে, যা বাংলাদেশে করোনা সংক্রমণ রোধে বড় ভূমিকা রাখবে। এই যৌথ উদ্যোগ দুই দেশের জনগণের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন। Incepta Pharmaceuticals, they can manufacture 4.2 million doses of vaccines if it is single dose vaccine per month. And if it is 10 doses per vial, then it is 42 million doses per month. এ পর্যন্ত 87টি দেশে টিকা সরবরাহ করেছে সিনোফার্ম। আর বাংলাদেশে যে প্যাকেজিং হবে তা সম্পন্ন হওয়ার পর আরেক দফা চুক্তির মাধ্যমে ইনসেপ্টার কাছ থেকে তা নেবে সরকার। মাস তিনেকের মধ্যে করতে পারবেন, কারণ ওনারও প্রস্তুতি, তাদেরও ইনসেপ্টার প্রস্তুতি আছে এবং বিভিন্ন আপনারা জানেন ফর্মালিটি আছে। চায়না থেকে এই বাল্কে আনতে হবে, সব মিলিয়ে এই সময়টুকু লাগতে পারে, তার আগেও হতে পারে এবং একটু বেশি সময়ও হতে পারে। It requires some technical and production issues and regulatory matters to be completed before commencement of production. For practical reasons, we are unable to fix a definite time at this moment, but we can assure you that we would work hard to make it as soon as possible. দেশে সিনোফার্মের টিকা প্যাকেজিংয়ের পর তার দাম কত হবে সেটি নির্ধারণে আরও সময় নিতে চায় স্বাস্থ্য মন্ত্রণালয়। This memorandum of cooperation will soon enable Bangladesh to produce COVID vaccine locally, and the continuous supply chain of vaccine will be maintained. সবকিছু বিবেচনা করে একটা দাম আমরা নেগোশিয়েট করে ঠিক করে নিব। অবশ্যই আমরা মনে করি বাইরে থেকে আনার থেকে অবশ্যই এটা কম দাম পড়বে। 20 আগস্টের পর বাংলাদেশ আরও 50 লাখ ডোজ পাবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। বাংলাদেশ নতুন করে যে 6 কোটি ডোজ কিনতে চায় চীন, সে ব্যাপারে দ্রুতই তাদের সিদ্ধান্ত জানাবে। মাহমুদ কমল, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। তালেবান আফগানিস্তানের দখল নেওয়ার পর অনিশ্চয়তা তৈরি হয়েছে দেশটির অর্থনীতি নিয়ে, যার বড় প্রভাব পড়তে পারে আমদানি রপ্তানি বাণিজ্যে। আবার আন্তর্জাতিক সহায়তা বন্ধ হবার শঙ্কা দেশটির অর্থনীতিকে বিপর্যস্ত করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। রোববার রাতে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে যাবার পর দেশটির নিয়ন্ত্রণ এখন পুরোপুরি তালেবানের হাতে। রাজনৈতিক টানাপোড়েনের পাশাপাশি উগ্রপন্থী ইসলামী দলটির শাসনে কেমন হবে দেশটির অর্থনৈতিক পরিস্থিতি, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। তালেবানের কারণে ইতোমধ্যে 3 কোটি 35 লাখ ডলার বন্দর শুল্ক হারিয়েছে আফগানিস্তান। জুলাই মাসে তালেবান দেশটির সীমান্তবর্তী 7টি শুল্কবন্দর দখলের পর থেকে এ পরিমাণ রাজস্ব হারিয়েছে সরকার, কেননা তালেবানের দখলে থাকা বন্দরগুলো দিয়ে পণ্য আমদানি করতে রাজি হয়নি ব্যবসায়ীরা। এখন তালেবান আফগানিস্তানের পুরো নিয়ন্ত্রণ নেয় আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আফগানিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্টের কর্মকর্তারা। অনিশ্চয়তার মধ্যে রপ্তানিকারকরা ব্যবসা গুটিয়ে নিলে প্রয়োজনীয় জিনিসের অভাব দেখা দিবে দেশটিতে, যা বাড়িয়ে দিবে পণ্যের দাম। এই সুযোগে চোরাচালান বাড়বে বলেও শঙ্কা আফগান চেম্বারের। যদিও তালেবানরা চীন ও রাশিয়ার সঙ্গে কাজ করার ঘোষণা দেয় আমদানি রপ্তানি কতটা সংকটে পড়বে তা বলা কঠিন। আফগানিস্তানের অর্থনীতির একটি বড় অংশই আন্তর্জাতিক সহায়তার উপর নির্ভরশীল। বিশ্বব্যাংকের মতে দেশটির অর্থনীতিতে বেসরকারি খাতের অবদান একেবারেই নগণ্য। মোট শ্রমশক্তির 44% কৃষিকাজে জড়িত। নিরাপত্তাহীনতা, রাজনৈতিক অস্থিতিশীলতা, অপর্যাপ্ত অবকাঠামো আর ব্যাপক দুর্নীতি বেসরকারি খাতের উন্নয়নে ছিল বড় বাধা। 2020 সালের ব্যবসা সহজ সূচকে 190টি দেশের মধ্যে আফগানিস্তানের অবস্থান ছিল 173-এ।
এখন তালেবান দেশটির দখল নেয় আন্তর্জাতিক সহায়তাও বন্ধ হবার আশঙ্কায় পড়েছে, যা দিয়ে দেশটির জনগণের ৭৫% ব্যয় মেটানো হতো। মার্কিন যুক্তরাষ্ট্র দেশটি থেকে সেনা প্রত্যাহারের পর এতটা দ্রুত গতিতে আফগান বাহিনীর পতনে বড় রকমের অস্বস্তিতে পড়েছে বাইডেন প্রশাসন। এতে দেশটির নিরাপত্তা বাহিনীর উন্নয়নে ব্যয় করা $৯,০০০ কোটি নিয়ে প্রশ্ন ওঠেনি, সামনের দিনে এ খাতে মার্কিন অঙ্গীকারকেও শঙ্কায় ফেলে দিয়েছে। আফগানিস্তানে আর্থিক সংকটের পাশাপাশি অবকাঠামো খাতে প্রতিবেশী ভারতসহ বেশ কয়েকটি দেশের বিনিয়োগও হুমকির মুখে পড়তে যাচ্ছে, যা দেশটির মোট দেশজ উৎপাদনকেও হুমকির মুখে ফেলবে। হুমকির মুখে পড়বে স্বাস্থ্য শিক্ষা খাতের অগ্রগতিও। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। আফগানিস্তানে তালেবান সরকার গঠনের পর সার্কভুক্ত দেশগুলোর মধ্যকার মুক্ত বাণিজ্য কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে। তবে বাংলাদেশ থেকে দেশটিতে যে ওষুধ রপ্তানি হয় রাজনৈতিক পট পরিবর্তনে তা বাধাগ্রস্ত হবে না বলে মনে করেন ব্যবসায়ী আর বিশ্লেষকরা। সৌরভ রহমানের রিপোর্ট। দেশের 50টিরও বেশি প্রতিষ্ঠান নিয়মিত ওষুধ রপ্তানি করছে। সদ্য শেষ হওয়া অর্থ বছরেও এই খাত থেকে $17 কোটি মতো রপ্তানি আয় এসেছে, যা তার আগের বছরের চেয়ে প্রায় 25 বেশি। হিসেব বলছে এই রপ্তানির বড় অংশেরই গন্তব্য শ্রীলঙ্কা, মিয়ানমার আর আফ্রিকার দেশগুলো। ওষুধ যাচ্ছে যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানেও। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে গেল বছর $76,32,000 ওষুধ রপ্তানি হয়েছে বাংলাদেশ থেকে আফগানিস্তানে। এখন সেখানে ক্ষমতার বদল আর রাজনৈতিক পট পরিবর্তনে এই ব্যবসার ভবিষ্যৎ কি হবে? আফগানিস্তান ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট মার্কেট আমাদের জন্য। তার কারণ হচ্ছে কি, ওষুধ কিন্তু টেস্ট না করে রেজিস্ট্রেশন না করে নেয় না। আফগানিস্তানে যেহেতু 20 বছরের যুদ্ধের মধ্যে আছে, ওই রেজিস্ট্রেশনের যে নর্মাল ক্রাইটেরিয়া এটা তারা বোঝেও না, বোধহয় করে না। যার ফলে স্পট অর্ডার দেয় আমাদেরকে, কেস টু কেস বেসিস এরা কিন্তু পারমিশন দেয়। আফগানিস্তান বন্ধ হওয়ার সুযোগ নেই, কেন নতুন কোম্পানি বসে তাদের তো ওষুধ লাগবে। তারা এইটা কিন্তু ওষুধের বর্তমানে পৃথিবীর সস্তা কোয়ালিটি ওষুধ বলতে বাংলাদেশ বোঝায়। শুধু ওষুধ নয়, সবজি থেকে শুরু করে পাটের সুতা, পোশাক, ফলের জুস আর বিস্কুট সহ 30টির মতো পণ্য আফগানিস্তানে নিয়মিত রপ্তানি হয় দেশ থেকে, যদিও তার পরিমাণ সামান্যই। হিসেব বলছে 2020-21 অর্থ বছরে সেখানে সব মিলে রপ্তানি হয়েছে $86,43,550 কোটি। 2019-20 যা ছিল $57,66,158 কোটি। অর্থাৎ ওই এক বছরের ব্যবধানে আফগানিস্তানে বাংলাদেশের ব্যবসা বেড়েছিল 49 মতো। আন্তর্দেশীয় যে বাণিজ্য সেটা আমাদের বাকি যে 7টা দেশের সাথে যে বাণিজ্য সেটা বড় ধরনের কোনো একটা ব্যত্যয় হবে বলে মনে হয় না। আফগানিস্তান হয়তো তার দৃষ্টিটা দক্ষিণ এশিয়া থেকে পাকিস্তান এবং মধ্য এশিয়ার দিকে নিয়ে যেতে পারে। তবে অবশ্যই আমরা যদি যে আঞ্চলিক জোটটা আমরা আছি সেই জোটের মধ্যে যদি আফগানিস্তান থাকে তাহলে আমাদের দক্ষিণ এশিয়ার মধ্যে কেবলমাত্র বাণিজ্য অর্থনৈতিক সহযোগিতা না, পারস্পরিক যে একটা সমঝোতা সেটাও আমরা হয়তো আরো নিকট করতে পারবো। আফগানিস্তান থেকে প্রতি বছর $90 লাখ মতো পণ্য আমদানিও করে বাংলাদেশ। সেখান থেকে বেশি আসে ফল আর মশলা। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দৈনন্দিন কেনাকাটা এবং লেনদেনে ক্রেডিট কার্ডের ব্যবহার বাড়ছে। বছরের প্রথম 6 মাসে লেনদেন হয়েছে প্রায় 1100 কোটি টাকা, যা আগের অর্থ বছরের একই সময়ের চেয়ে 36 বেশি। সবচেয়ে বেশি লেনদেন হয়েছে মে-জুন মাসে। এই বিষয়ে এখন কথা বলবো আমরা মাস্টার কার্ডের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামালের সাথে। গত কয়েক মাস ধরে তো ক্রেডিট কার্ডের ব্যবহার বাড়ছে। মে মাসে আমরা দেখলাম যে রেকর্ড লেনদেন হয়েছে, জুনেও সেটা অব্যাহত ছিল। এর পেছনে কারণ কি? মে মাসেরটা অবশ্যই কারণ ছিল যে আমাদের রোজার ঈদের একটা এফেক্ট ছিল, স্পিল ওভার এফেক্ট, এবং জুন মাসে এসে আমরা কিছুটা মনে করেছি অ্যাডভান্স কিছু পারচেজ হয়েছে ফর কোরবানি ঈদ। কেননা আমরা যদি এভাবে দেখি যে কোরবানি ঈদের আগে দিয়ে আমাদের যে লকডাউনটা শুরু হয়ে যায় জুনের শেষের দিকে, তার আগে মানুষজন যেহেতু জানতো যে এরকম লকডাউন হবে, সেক্ষেত্রে জুন মাসে আমরা দেখেছি যে সেক্ষেত্রে মানুষ কিছুটা অ্যাডভান্সড শপিং করেছে। সবকিছু মিলিয়ে মে জুন অবশ্যই ভালো মাস ছিল কার্ড বিজনেসের জন্য, এবং আমরা মনে করি যে
এই মোমেন্টামটা কন্টিনিউ করার যুক্তিসঙ্গতভাবে ছিল, বাট হয়তো বা জুলাই মাসে সেটা ড্রপ হবে, যেহেতু জুলাই মাসে একটা বড় সময় লকডাউনের মধ্যে চলে আসে। কোন ধরনের লেনদেন এখন বেশি হচ্ছে? যে এটা সত্য যে ট্রাভেলিং একদমই ছিল না, অথবা হোটেলে মানুষের থাকা অথবা রেস্টুরেন্টে বসে খাবারের ব্যাপারগুলো অনেক কম ছিল। বাট তার বাইরে যদি বলি যে সত্যি কথা বলতে জুনে স্পেশালি যে ট্রানজ্যাকশনগুলো হয়েছে তার একটা বড় অংশ ছিল লাইফস্টাইল থেকে, ইলেকট্রনিক থেকে, কেন সঙ্গত কারণেই আমাদের কুরবানি ঈদের আগে ইলেকট্রনিকের একটা বিক্রি বাড়ে, এবং রেস্টুরেন্টেরও একটা বড় অংশ ছিল বলে মনে করি। এর সাথে দু মাসেই, মে এবং জুন দু মাসেই বেশ কিছু ই কমার্স সাইটে প্রচুর পরিমাণে ট্রানজ্যাকশন হয়েছে, যেটা প্রচুর অঙ্ক কার্ডের মাধ্যমে হয়। তো এই দুটাকে যদি কম্পেয়ার করি তাহলে আসলে এই দু মাসেই আসলে এই লাইফস্টাইল, ইলেকট্রনিক, রেস্টুরেন্ট এবং ই কমার্স, এই চারটা সেক্টর মেইন কন্ট্রিবিউট করেছে বলে আমাদের অ্যানালাইসিস বলে। মাস্টার কার্ডের ব্যবসা কেমন গেল? দেশের যখন কার্ডের ট্রানজ্যাকশন বাড়ে তখন মাস্টার কার্ডের ট্রানজ্যাকশনও প্রচুর পরিমাণে এই সময়টায় বাড়ে, এবং মে মাসে স্পেশালি আমরা আমাদের একটা স্পেন্ড অ্যান্ড উইন ক্যাম্পেইন আমরা কনক্লুড করি মে মাসের মাঝামাঝিতে এসে, যাতে আমরা ইউসেজের উপরে আপনার অ্যাওয়ার্ড দেওয়ার জন্য ঘোষণা দিই, এবং সেটার জন্য ওই মাসটাতে মে মাসে আমাদের প্রচুর পরিমাণে ট্রানজ্যাকশন বেড়ে গিয়েছিল। বর্তমানে প্রায় 5500টা মার্চেন্টে আমাদের বিভিন্ন ধরনের অফার আছে, যেটা কন্টিনিউ করছে, এবং সেখানে বাই ওয়ান গেট ওয়ান থেকে শুরু করে হোটেল রেস্টুরেন্টের অফার বা হোটেলে থাকার জন্য অফার অথবা বিভিন্ন এয়ারলাইন্সের অফার থাকে। এই অফারগুলো দেশে এবং বিদেশে অত্যন্ত সমাদৃত হয়, যেগুলো মাস্টার কার্ড তাদের কন্টিনিউ করে যায় বছর পর বছর। আর এখন যেহেতু লকডাউন উঠে গেছে, সামনে লেনদেনে এর কি ধরনের প্রভাব পড়তে পারে? মানুষকে যদি আরো বেশি সম্পৃক্ত করতে হয় ডিজিটাল ট্রানজ্যাকশনের সাথে এবং কন্টিনিউ করতে হয় যে তারা ডিজিটাল ট্রানজ্যাকশন করুক, তাহলে 5% ইনসেন্টিভ যে প্রপোজালটা বেসিসের পক্ষ থেকে আমরা মাস্টার কার্ডের সাথে নিয়ে আমরা কাজটা করেছি এবং বিভিন্ন চেম্বার এটাকে এন্ডোর্স করেছে, এই ইনসেন্টিভটা যদি দেওয়া হয় তাহলে ডিজিটাল ট্রানজ্যাকশন আরও ত্বরান্বিত হবে। যারা ডিজিটাল ট্রানজ্যাকশন এখন করছেন তারা কন্টিনিউ করবেন ডিজিটাল ট্রানজ্যাকশন, তারা ক্যাশে আবার ফেরত যাবে না। আর যদি এই ধরনের ইনসেন্টিভ না দেওয়া হয়, হয়তো বা আবার ডিজিটাল ট্রানজ্যাকশন আমরা যে পরিমাণে বেড়েছে, এই বাড়তি ব্যাপারটা আবার হয়তো কমে আসার অনেক সমূহ সুযোগ থাকতে পারে। ইতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারে। সার্বিক সূচক ডিএসসিএক্স 49 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 6748-এ। বেচাকেনা হয়েছে 2953 কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দর বেড়েছে 204টির, কমেছে 146টির, আর অপরিবর্তিত আছে 25টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। দিনের শুরুর দিকে মার্কেটে ছোট একটি কারেকশন লক্ষ্য করা গেলেও বেলা বাড়ার সাথে সাথে বেশিরভাগ লার্জ সেক্টরের উদ্যোগতির ফলে মার্কেট ক্রমান্বয়ে ঘুরে দাঁড়ায় এবং দিন শেষে ইন্ডেক্স 49 পয়েন্ট বৃদ্ধি পেয়ে 6748 পয়েন্টে ক্লোজ হয়েছে। এ নিয়ে টানা তৃতীয় দিনের মতো ইন্ডেক্সের উদ্যোগতি আমরা লক্ষ্য করতে পারলাম। লার্জ সেক্টরের মাঝে আজ মূলত ব্যাংক, এনবিএফআই, ফুয়েল অ্যান্ড পাওয়ার এবং টেক্সটাইল সেক্টরের উদ্যোগতি লক্ষ্য করা গিয়েছে। অপরদিকে ফার্মা, ইঞ্জিনিয়ারিং, টেলিকম, ইন্স্যুরেন্স এবং ফুড অ্যান্ড অ্যালাই সেক্টরটি কারেকশন আমরা লক্ষ্য করতে পেরেছি। গেনারের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মাঝে আজ মূলত এনবিএফআই এবং টেক্সটাইল সেক্টরের প্রাধান্য লক্ষ্য করা গিয়েছে। অপরদিকে লুজারের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মাঝে আজ মূলত ইন্স্যুরেন্স সেক্টরের প্রাধান্য লক্ষ্য করা গিয়েছে। ইন্ডেক্স বৃদ্ধির পাশাপাশি বাজারের লেনদেন গত দিনের তুলনায় 11% বৃদ্ধি পেয়েছে। বাজারের লেনদেন দাঁড়িয়েছে প্রায় 3000 কোটি টাকায়। তাছাড়া টার্নওভার শীর্ষে থাকা কোম্পানিগুলোর মাঝে আজ মূলত এনবিএফআই, টেক্সটাইল এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরের প্রাধান্য লক্ষ্য করা গিয়েছে। সামুদ্রিক ইলিশে ভরে উঠেছে বরিশালের মাছের মোকাম। গত কয়েকদিন ধরে সমুদ্রে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। এতে খুশি জেলে ও মৎস্যজীবীরা, আর দাম নাগালের মধ্যে হওয়ায় সন্তুষ্ট ক্রেতারাও। বরিশাল থেকে গিয়াসউদ্দিন সুমনের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। গেল কয়েকদিন ধরেই সমুদ্রে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ। গভীর সমুদ্র থেকে মাছ বোঝাই ট্রলারগুলো বরিশাল পোর্ট রোড মোকামে আসছে। প্রতিটি ট্রলারে 100 থেকে 150 মণ বিভিন্ন সাইজের ইলিশ নিয়ে আসছে জেলেরা। সাগর থেকে মাছ ধরে বরিশাল মোকামে আসছি, যে মোটামুটি দাম পাইছি, এভাবে যদি আমরা পাই তাদের মোটামুটি আমাদের পোষায়। মানে 40-50 মণ মাছ পাইছি। ইলিশ মাছ কিনেছি, দাম মোটামুটি 60-এর মধ্যে আছে। বাজারে কেনার মতো চাহিদা আছে, পাওয়া যাচ্ছে আর কি, 60-এর মধ্যে মোটামুটি আছে আমাদের। আড়তদাররা জানান, আগে বিভিন্ন নদ নদী থেকে 40 থেকে 50 মণ ইলিশ মোকামে আসলেও এখন আসছে প্রায় 1000 থেকে 1200 মণ। সমুদ্রের বিভিন্ন সাইজের ইলিশ গড়ে
23 থেকে 24,000 টাকা দরে প্রতিমন বিক্রি হচ্ছে। নদীর মাছ নাই বললে চলে। আজকে 5-6 দিন ধরে সমুদ্রের কিছু মাছ আসে, সেই মাছগুলো 23 থেকে 24,000 টাকা গড়ে ছোট বড় মাছ বিক্রি হচ্ছে এখানে। এক সপ্তাহ ধরিয়া 1000-1200 মণ মাছ আমদানি হয়, তাতে সবাই কিনতেও পারে খাইতেও পারে। এখন মৎস্য কর্মকর্তারা জানান, নিষেধাজ্ঞা কর্মসূচি সফল হওয়ায় ইলিশের উৎপাদন বেড়েছে। এই কারণেই মৌসুমের শুরু থেকে জেলেদের জালে মাছ ধরা না পড়লেও এখন তারা পাচ্ছে কাঙ্ক্ষিত ইলিশ। সিজন শুরু হয়েছে একটু দেরিতে শুরু হতে এখন কিন্তু সাগরে প্রচুর পরিমাণে ইলিশ আহরিত হচ্ছে এবং সেই ইলিশ আপনারা দেখতে পাচ্ছেন বরিশালে নিয়ে আসতেছে জেলেরা, এবং ইলিশের সাইজ কিন্তু আপনার অনেক বড়, যেটা আমাদের নিষেধাজ্ঞার ফসল। প্রতি বছরে নেই, এই বছরও আমাদের যে লক্ষ্যমাত্রা সেটা অবশ্যই অর্জিত হবে। প্রতি বছরের মতো এবছরও গেল 20 মে থেকে 30 জুলাই টানা 65 দিন ইলিশ আহরণের নিষেধাজ্ঞা আরোপ করেছিল মৎস্য অধিদপ্তর। বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।